যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার সময় সীমিত, এখানে অনেক আরো উচ্চপ্রাণ রাজারা আছেন, তাদের মধ্যে কথা শুনবো। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় জনতা অতি সংক্ষিপ্তভাবে যে দয়ার কথা, উপলব্ধির কথা আমাদের কাছে পরিবেশন করলেন। এখন আমরা আরেকটি প্রসঙ্গ শুনব। এই অঞ্চলেরই ভূমিচিত্র বলা যেতে পারে। এখন হাস্যকবি বাসিন্দারা এবং নিয়ত সাথীদের সমগ্র এবং যারা করে কৃষক ভাই থেকে আমরা এখন বিভিন্ন প্রসঙ্গ দিচ্ছি। জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আসলেন, আমরা তার থেকে এখন একটি প্রসঙ্গ না না, সেটা সেই মাল না তো, ভালো কোম্পানির মাল। সবাইকে জয় গুরু। উপস্থিত এখানে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং আমার ঋত্বিক দেবতা এবং আমার এই কলেজের অধ্যক্ষ, আমি এই কলেজের ছাত্র, আমি এই কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা কর্মীগণ থেকে আমার বন্ধু বান্ধব, ছোট ছোট মেয়ের ভাই বোন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা এবং অনেক আদর এবং সেবা জানাই। আজকের বিশেষ দিন শ্রী বর্দা 1978 সালে 21শে এপ্রিল সৎসঙ্গ বিহার কাকদ্বীপ উদ্বোধন করেছিলেন। এটা ভারতবর্ষের দ্বিতীয় অন্যতম অন্নভোগের মন্দির। প্রথম আসলে গুয়াহাটিতে বানানো হয়েছিল, তারপর কাকদ্বীপ সৎসঙ্গ বিহার। আসলে আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে বা আমরা যখন সিদ্ধান্ত নিতে পারি না, তখন ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেন। একটা ইংরেজিতে কথা আছে, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা সবাই পরম পিতার সন্তান। যখন আমরা এই ভাবনায় উন্নত হতে থাকবো, তখন আমাদের জীবনে চলাফেরা, কথাবার্তা, চালচলন সবকিছু উন্নত হতে থাকবে। আমি যদি ভাবি নিজেকে পরম পিতার সন্তান, একটুখানি দীপকের এটা তুলে আসি, তারপরে ভাবি, তাহলে আমি ভালো হতে পারবো। আমি যদি ভাবি যে আমি বিলো মার্কেট বা আমি নিম্ন মার্কেট, তাহলে আমি সেরকমই হতে থাকবো। ঠাকুরের শ্রী ঠাকুরের প্রায় আমি যেখানে থাকি সৎসঙ্গ পাবলিশিং হাউসে, তো ওখানে দেখি ঠাকুরের প্রায় 23,000 বাণী আছে। ঠাকুরের ভাবধারায় 23,000 বাণীকে নিয়ে বহু মানুষ পিএইচডি করেছেন। তার মধ্যে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর রেবতীমোহন বিশ্বাস নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে প্রথম পিএইচডি করেছেন। তারপর বহু মানুষ ঠাকুরের ইডিওলজি নিয়ে পিএইচডি করেছেন। মানে ঠাকুর যিনি মাত্র ম্যাট্রিক পাসও ছিলেন না, তাকে নিয়ে পিএইচডি করছে। এই যে বইটা দেখছেন, এটা ঠাকুরের বিদেশি একজন ভক্ত রে আর্চার হাউজারম্যানের লেখা ওশানির টিকা। এটা নিউ ইয়র্কের হারফার্ড অ্যান্ড ব্রাদার্স পাবলিশিং হাউস থেকে প্রকাশিত। আনসার টু দ্য দাইগোস কোয়েস্ট, এগুলো নিউ ইয়র্কের থেকে প্রকাশিত। তারপর বিং অ্যান্ড বিকামিং, এগুলো নিউ ইয়র্ক থেকে প্রকাশিত। অর্থাৎ ঠাকুর অলরেডি এস্টাবলিশড। মানে উইকিপিডিয়া অনুযায়ী সৎসঙ্গ হলো বিশ্বের সবচেয়ে দ্রুততম আধ্যাত্মিক সংগঠন, যার এটা সৎসঙ্গ চায় শুধু মানুষ, এবং তার সেই মানুষটার বাঁচা বাড়ার জন্যই শুধু সেই মানুষকে চায়। সে বোঝে না সে কে হিন্দু, কে মুসলিম, কে প্রতিষ্ঠিত, কে দীক্ষিত, কে অদীক্ষিত, কেউ সৎসঙ্গ বোঝে না। তো সৎসঙ্গ চাই মানুষ। তো এভাবে সৎসঙ্গ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর 1888 সালে তিনি জন্মগ্রহণ করেন, আর 1969 সালে তার মানে প্রায় 81 বছর জীবনে সারা জীবন যা দিয়ে গেছেন পুরো মানব কল্যাণের জন্য। তার জন্য ভারত সরকার ঠাকুরের একটা স্ট্যাম্প প্যাড বানিয়েছিলেন। ঠাকুরের জন্ম শতবর্ষীতে ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ভারত সরকার একটা স্ট্যাম্প বানিয়েছিলেন, পোস্ট স্ট্যাম্প। তারপরে শ্রী বর্দারও একটা স্ট্যাম্প প্যাড বানিয়েছিলেন ভারত সরকার শ্রী বর্দাকে সম্মানিত করার জন্য। শ্রী ঠাকুর আদর্শ বিনায়ক গ্রন্থে বলছেন যে এই গুরু পরিবারের মধ্যে যেখানে যিনি শ্রেষ্ঠ হবেন তিনি হবেন আচার্যদেব, মানে
পুরুষোত্তমের জীবন্ত বেদী, যিনি ইষ্টকে বা ঠাকুরকে রিপ্রেজেন্ট করবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী কে কেমন আমি জানি না, চিনিও না। শ্রী শ্রী বর্মাকেও দেখিনি, বর্দাকেও দেখিনি, শ্রী শ্রী দাদার অল্প একটু সান্নিধ্য পেয়েছিলাম। বর্তমান শ্রী শ্রী যিনি আচার্যদেব, বর্তমান যিনি শ্রী আচার্যদেব, ওনার বয়স এখন 56 বছর বয়স। তো ওনাকে আমি প্রথম দেখেছিলাম 28শে ডিসেম্বর 2016 সালের চক্রতীর্থ মন্দিরে, সকালবেলা দেখেছিলাম আমি। তো ওনাকে দেখেই এত আমি মুগ্ধ হয়ে গেছি যে আমার ইচ্ছে হয়েছিল যে ওখান থেকে যে আমি ওনার সাথে কথা বলবো, উনি কেমন করে চলেন, হাঁটেন, বলেন। তো সেগুলো আমার ভীষণভাবে আকৃষ্ট করে। ওখানে একটা বাণী লেখা ছিল। আমি এত পাবলিশিংয়ে থাকি, বই পড়ি, কিন্তু কোনো আমি মানে বলি না কাউকে। তো একটা বাণী আমি খুব মনে রেখেছিলাম, যেটা আমি চক্রতীর্থ দেখেছিলাম। তো ওখানে লেখা আছে যে যত ব্রতই করিস না তুই সেরা সস্তয়নী, করতে করতে দেখতে পাবি উন্নয়নের খুনি। তো আমরা যত যাই ব্রত করি না কেন, সস্তনী ব্রতধারী না হলে, সস্তনীর ব্রত যদি আমরা মেনটেন করতে না করি, তাহলে আমাদের জীবনটা না চলবে, কিন্তু উন্নতির মুখ দেখতে পারবো না। পৃথিবীতে যত বড় বড় মানুষ আছেন, আমি স্টাডি করে দেখলাম, বিশ্বের 1 নম্বর কোটিপতি ইলন মাস্ক, স্টিভ জবস, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, বিল গেটস, এই সমস্ত মানুষের জীবনী দেখে আমি দেখলাম যে সবাই এই সস্তনী ব্রতটাকে সেলিব্রেট করে। সস্তনী ব্রত কিচ্ছু না, মানে আপনার ভাবা, বলা, করা এক হতে হবে। আপনি যে কোনো শুভচিন্তা মাথায় আসলে সেটাকে সঙ্গে সঙ্গে বাস্তবে রূপান্তরিত করা, আপনার শরীরটাকে সুস্থ রাখা, টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, এগুলোই সস্তনীর ব্রতের মধ্যে পড়ে। আর যে আহার আপনাকে অল্প সময়ের মধ্যে হজম করে দেয় এবং পুষ্টি এনে দেয়, সেগুলোই সস্তনীর বিধান। তারপর আচার্যদেবের পরে, আচার্যদেব এখন আছেন, আচার্যদেবের পরে পূজনীয় অবিন দাদা, যার বয়স মাত্র এই 24 বছর। এই 5ই জানুয়ারি 2025 সালে 25 বছর পূর্ণ হবে। যে বয়সে আমরা সিদ্ধান্ত নিতে পারি না আমরা কেরিয়ারে কীভাবে চলবো, তিনি সারা ভারতবর্ষের বাইরে কোটি কোটি মানুষকে ইন্সপিরেশন করছেন। ওনার আন্ডারে, ওনার আশীর্বাদে, ওনার নির্দেশে কত মানুষ পিএইচডি করছে, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, ভাবার বাইরে। তো পূজনীয় অবিন দাদা, আমার যখন 2018 সালে ইন্ডিয়ান আর্মির চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পূজনীয় অবিন দাদা আমাকে বলেছিলেন 2018 সালের সেপ্টেম্বর মাসে যে তুই ইন্ডিয়ান আর্মিতে যাবি না, তুই অন্যান্য জবের জন্য প্রস্তুতি নিতে পারিস। তারপরে আমি ওনার কথা মতো সেভাবে চলছিলাম। তো উনি এবং ওনার বাবা আচার্যদেব দুজন মিলেই ডিপি ওয়ার্ক অর্থাৎ দীক্ষাপত্র সমীক্ষার কাজ চালু করেছেন কয়েক বছর হলো। অর্থাৎ যে মানুষগুলো আমাদের সাথে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, তারা মানে আমাদের কোনো চর্চার অভাবে হোক বা কিছু, ওনারা ইষ্টভীতি ঠিক মতো করতে পারছেন। ইষ্ট মানে ভরণ, ভীতি মানে ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ পোষণ। অর্থাৎ আমাদের জীবন যজ্ঞের একটা অংশ আমাদের ইষ্টের জন্য রাখা। প্রত্যেকটা মতামতের মানুষজন এটা করেন। তো ইষ্টভীতি যারা করেন তারা জীবনে অনেক উন্নতি করতে পারেন এবং তাদের জীবনে কোনোদিন অকাল মৃত্যু হয় না। এটা পঞ্চযজ্ঞের সমান। তো এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, মানুষজনের বাড়িতে যাচ্ছি, কার কী সমস্যা সেগুলোকে সলভ করার চেষ্টা করছি। তারপরে এই ডিপি ওয়ার্কের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী এই ডিপি ওয়ার্ক বলছেন যে মানুষ হেলথের সংজ্ঞা বলছেন, স্বাস্থ্যের সংজ্ঞা বলছেন, যে ব্যক্তি ফিজিক্যালি, ইমোশনালি, মানে ফিজিক্যালি মানে শারীরিকভাবে, স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে, এবং ফিজিক্যালি শারীরিকভাবে এবং সোশ্যালি যে সুস্থ আছে সেই হচ্ছে স্বাস্থ্যবান। অর্থাৎ আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকতে হবে। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে কি হচ্ছে, আমাদের শরীরটা, যখন আমরা কোনো বাড়িতে যাচ্ছি, কি জয়গুরু মা, কেমন আছেন, কি খবর, কি দাদা আপনারা কি খবর, কি সংসার কেমন চলছে। তো আমি যে বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে গেলাম, তাহলে একটু হাঁটলাম, তাহলে আমার শরীরটা ভালো থাকলো। আমি তার সাথে কী কথা বলছি, ভালো কিছু কথা বলছি, তাহলে আমার মনটা ভালো থাকলো। আর কি বলছি, আমি ঈশ্বরের কথা বলছি, ধর্মের কথা বলছি, তাহলে আমার আধ্যাত্মিক জগৎ, আমি আধ্যাত্মিকভাবে সুস্থ হলাম। আর কি হচ্ছে, আমার পরিবেশের সাথে একটা ওয়েলবিং হচ্ছে। তার মানে আমি সেই মানুষটার সাথে, পরিবেশের সাথে কানেক্টেড থাকলাম। আমি যেখানে থাকি, আমার বাবা মা 400 কিলোমিটার দূরে থাকেন, তাহলে আমি যদি আমার নিজের স্বার্থে আমার পরিবেশগুলোকে যদি এই পজিটিভ ভাইবসের মধ্যে যদি না আনতে পারি, তাহলে আমার পরিবারকে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ মানুষ আমার পরিবারকে অ্যাটাক করতে পারে। তো সেই জন্য নিজের স্বার্থে এই ডিপি ওয়ার্ক করাটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট
ডিপি ওয়ার্কের মাধ্যমে লাস্ট কয়েক বছরে মানে মোর দ্যান 10 lakhs মানে 10 লক্ষেরও বেশি নতুন ইষ্টবিধি চালু করা হয়েছে। প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যে ঠাকুরের কথা আমরা তুলে ধরছি সবাই মেনটেন করে চলছেন এবং ভারতবর্ষের যত নামকরা মানুষজন এগুলো প্রশংসা করছেন। অমিত শাহ এসেছিলেন কিছুদিন আগে আশ্রমে, তারপরে আরএসএসের প্রধান মোহন ভগত এসেছিলেন, তারপর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উড়িষ্যার মুখ্যমন্ত্রী রঘুবর দাস এবং সবাই এসে আর্যদেবের সান্নিধ্য করে গেছেন, তারা প্রশংসা করে গেছেন কীভাবে আপনারা যা করছেন সব ভালোর জন্য করছেন। এই আমাদেরই দেখুন না, কোনোদিন ভাবিনি যে কাকদ্বীপ কলেজের মাঠে সাগরে উৎসব হবে, কিন্তু এখানকার এমএলএ এমপি আইপিএস অফিসার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সবাই ব্যবসায়িক যারা সমিতি সবাই কত সুন্দরভাবে সাহায্য করেছেন এই সৎসঙ্গটাকে আরও বাড়ানোর জন্য। সৎসঙ্গ মানে কি, মানুষজন যেখানে আশ্রয় পাবে, ভালো শান্তি পাবে, সেই জন্য আমরা সকালবেলা আমরা যারা ঠাকুরের দীক্ষিত সকালবেলা উঠে কয়েকটা হ্যাবিট করি। সেটা কি জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নামধ্যান করি। তো নামধ্যান করলে কি হয়, আমাদের শরীরটা, আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে অক্সিজেন পৌঁছে যায়, যার ফলে সারাদিন আমাদের পিক পারফরমেন্সে কাজ করার জন্য রেডি করে দেয়। ঠিক আছে, নামধ্যান করার পর ঠাকুরের একটা শত অনুজ্ঞা হয়, যেটাকে বললাম ইংরেজিতে বলি আমার অটো সাজেশন। তো সেই অটো সাজেশনটা আমরা মনের মধ্যে সংকল্প করি। যেমন হস্তিনাপুরে যখন যুবরাজ যুধিষ্ঠির যখন হস্তিনাপুরের যুবরাজ হলেন, তিনি শপথ গ্রহণ করছিলেন যে আমি হস্তিনাপুরের যুবরাজ, আমি আজ থেকে এই শপথ করছি যে আমার পূর্বপুরুষের যে ঐতিহ্য, যে কৃষ্টি, সেটা আমি অনেক দূর অবধি নিয়ে যাব। তো এই যে প্রতিজ্ঞা করছেন, তার মানে ওনার যে অবচেতন মন আছে, সাবকনশিয়াস মাইন্ড আছে, সেটাকে উনি অ্যাক্টিভ করে তুলছেন। আমরা সাবকনশিয়াস মাইন্ডকে আমি যেমনভাবে ট্রেনিং দেব, ও কিন্তু তেমনভাবেই চলবে। তো এটা আমরা অলরেডি করি প্রতিদিন। তো এটা আমি তো অলরেডি করি, জানি না যে এটা সায়েন্টিফিক্যালি কী জানি না, কিন্তু কিছুদিন আগে একটা বই পড়লাম মিরাকেল মর্নিং। তো ওখানে লেখক বলছেন যে ওই লেখক বলছেন যে আমি একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম, কিন্তু আমি কি করব, ডাক্তার আমাকে বলছেন যে আমি ম্যারাথন কোনোদিন আমি সুস্থই হতেই পারবো না, কিন্তু ডাক্তারের তো কথা উনি ভুল প্রমাণিত করে উনি ম্যারাথন দৌড় দিলেন। তার মানে উনি যখন হসপিটালে ছিলেন কয়েকটা হ্যাবিট বানিয়েছিলেন, যেটা আমরা অলরেডি ফলো করছি। বিদেশে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রার্থনা করা, মেডিটেশন করা, তারপর আমাদের যে প্রতিজ্ঞা করা, সারা দিনটা ভালো হয়ে চলবো, এগুলো একটা সাবস্ক্রিপশন ফিস নিয়ে একজন লেখক আছেন জেমস ক্লিয়ার নামে, অ্যাটমিক হ্যাবিটের লেখক। তো উনি একটা সাবস্ক্রিপশন ফিস নিয়ে এটা শেখানো হয়। কিন্তু আমরা যারা সৎসঙ্গীরা, যারা দীক্ষিত, আমরা প্রতিনিয়ত এটা করতে থাকি, মানে আমরা অচেতনভাবেই আমরা মানে করে চলেছি। তো এই যে আমরা সায়েন্টিফিক্যালিভাবে চলছি, যে ইষ্টবিধি করা, সকালবেলা ঘুম থেকে ওঠা, নিয়মিত একটা টাইমে ঘুমোতে যাওয়া, এর মাধ্যমে আমরা সব কিছু টাইমলি মেনটেন করছি। তো এই ডিপি ওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা দিন এত 1920 সাল থেকে প্রায় আমাদের সৎসঙ্গে দীক্ষা চালু হয়েছিল, এ পর্যন্ত প্রায় কয়েক কোটি, মানে আমার জানা নেই, তাও আন্দাজে বলছি 4 কোটির ওপরে ঠাকুরের ইষ্টবিধি চালু হয়েছে, যেটা অনেক হিউজ অ্যামাউন্ট। শুধুমাত্র ভারতবর্ষের যে মেট্রোপলিটন সিটি হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, তা না, সব এগুলো তো আছেই, প্লাস লন্ডন, আমেরিকা, সৎসঙ্গ কানাডা, সৎসঙ্গ ইউরোপ, সৎসঙ্গ কুয়েত, সব জায়গায় ঠাকুরের ইডিওলজি প্রকাশ মানে ভাব ছড়ানো চলছে। কিছুদিন আগে আরেকটা বই পড়েছিলাম, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, সেখানেও লেখক বলছেন যে অটো সাজেশনের কথা, অর্থাৎ শত অনুজ্ঞার কথা। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে কি করব না করব, যদি ভালোভাবে আমরা প্রতিজ্ঞা করে নিই যে এটা আমি করবো, এটা আমি পারবো, তো সেটা অনায়াসে আমি দেখছি যে হয়ে যায়। এপিজে আব্দুল কালামের একটা কথা আছে যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। ওনার একটা স্ট্রং রুটস বলে একটা আত্মজীবনী আছে। উনি এপিজে আব্দুল কালাম, ভাবতে পারছেন, উনি ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, উনি সায়েন্টিস্ট। উনি বলছেন যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একটা দৈব শক্তি আছে যেটা মানুষকে দুঃখ, কষ্ট, ব্যর্থতা, ক্লানি, সমস্ত দারিদ্র্যবাদী সমস্ত থেকে ওই দৈব শক্তিটা আমাদের উপরের দিকে নিয়ে যায়। তো আমরা যা যা করছি সবটাই বিজ্ঞানসম্মতভাবে করছি। এই যা যা কথা বললাম তার যদি আমি কনক্লুশন করি,
মানে আমাদের যদি হ্যাবিটটা চেঞ্জ করে দিই, তাহলে এই যে আমরা শতনকা পাঠ করি, আমি অক্র দিই, আমি অমানি, আমি নিরলস, এই যে আমরা বলছি আমি ইষ্টপ্রাণ, এই যে আমরা বলছি সকালবেলা আমরা করি এগুলো, তো অটোমেটিক্যালি আমাদের মনটা গুড হয়ে যাচ্ছে। আমার যাই সিচুয়েশন থাকুক না কেন, আমার মাইন্ডটাকে আমি যেভাবে ট্রেনিং দেবো, আমার ভাবনা চিন্তা ভাবনা যত ভালো হবে, যত হাই লেভেলে হবে, তত আমি জীবনে আরও এগিয়ে যেতে পারবো। তো কনক্লুশন যদি আমি করি, বি কনসেন্ট্রিক। আমি এতগুলো কথা বললাম, এখন শেষ করব। যদি কিছু মনেও না থাকে, বাড়ি থেকে এটাও বলতে পারবেন যে কি বলেছিল দীপক ভাই বা দীপক দা, বলবেন বি কনসেন্ট্রিক, মানে এককেন্দ্রিক হও। যখন আমরা এককেন্দ্রিকভাবে চলবো, তখন আমাদের জীবনের উন্নতিটা আরও এগিয়ে যাবে। 5 বছরের উন্নতি 1 বছরে হবেই হবে। আমি স্টার্টিং অফ দ্য ডে, এন্ডিং অফ দ্য ডে একদম ফিক্সড করে দিয়েছি। দুপুরবেলা যখন রাত্রিবেলা যখন আমি ঘুমাই, 11:30টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। আর যখন আমি ঘুম থেকে উঠি 4:30টার মধ্যে আমি উঠে পড়ি, কি ম্যাক্সিমাম 5টা, মানে 4 থেকে 5 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা নাম ধ্যান করি, আর বাদ বাকি 18 ঘন্টা 19 ঘন্টা টোটালটাই আমার টাইট শিডিউল থাকে। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি কি করি, সারা দিনের কি কাজ করব আগামী দিনের, সেটা নোট ডাউন করে নিই। তারপরে সেই মতোভাবে চলতে থাকি, তো দেখলাম কাজগুলো আমার ইজিলি হাসিল হয়ে যাচ্ছে। এভাবে যদি প্ল্যানিং করে সময়ভাবে চলতে থাকি, তাহলে আমাদের ভালো হবে। 1 নম্বর, ডিপ মেডিটেশন। 45 মিনিট নামদান করতে হবে সবাইকে, যেভাবেই হোক, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। যদি 45 মিনিট নামদান হয়, তাহলে একজন মানুষ অনেক অনেক তার ধারণা মানে ক্লিয়ার হয়ে যাবে, তার কখন বিপদ হবে না হবে সে অটোমেটিক্যালি বুঝতে পারবে। ইষ্টভীতিটা টাইমলি করতে হবে। ইষ্টভীতিটা 8টা-9টার সময় নয়, ইষ্টভীতিটা এটা সাবস্ক্রিপশন নয়, এটা প্রতিদিন চেষ্টা করবে মানে সকালবেলা প্রার্থনার আগে করতে হয় এটা। তারপরে গো বিটুইন অ্যাভয়েড, মানে কাউকে কোনো কথা দিলে সেটাকে মানে একদম ভালোভাবে মেনটেন করে চলা, মানে কথার খেলাপ না করা। যারা স্টুডেন্ট আছো, হোম টাস্কগুলো ভালো করে করা, পরীক্ষার আগে ভালোভাবে সিলেবাসগুলো কমপ্লিট করে নেওয়া। আর যদি বলছিলেন একবার যে তোমরা যখন বাড়িতে ফিরছো স্কুল থেকে, তোমাদের জুতো, তোমাদের জামা, তোমাদের পেন, সমস্ত কিছু যেখানে রাখো ওখানেই রাখবে। কলমটা যেখানে রাখো ওখানে, জামাটা যেখানে রাখো ওখানে, জুতোটা যেখানে রাখো সুন্দর করে ওখানে। তো এটা প্রতিদিন করার মধ্যে আমাদের ব্রেনটা শার্প হয়ে যায়, পুরো এককেন্দ্রিক হয়ে যায়। আর মিথ্যা কথা না বলা, মানে আমাদের অস্তিত্বকে রক্ষা করে যাগুলো, সেগুলোটাকেই মিথ্যা কথা না বলা। আর স্টার্টিং অফ দ্য ডে, এন্ডিং অফ দ্য ডে, মানে দিনের শুরু এবং দিনের শেষ এভাবে ফিক্স করে নিতে হয়, তাহলে আমাদের জীবনটা আরও অনেক উন্নত হয়। এখানে উপস্থিত সবাইকে আমার ঋত্বিক দাদা এবং আমার আপনজন শ্রদ্ধেয় ভাজন, আমাদের স্যার ম্যাডাম যারা আছেন, শিক্ষাকর্মী, সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানাই এবং সবার মঙ্গল প্রার্থনা করি। এবং আপনারা সৎসঙ্গ আশ্রম থেকে আমি এসেছি, ওখানেই আমার থাকি, তো আপনারা সবাই ওখানে যাবেন এই আহ্বান রাখি। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। আমি দুঃখিত, আরও অনেক শোনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সময়ের